নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা এবং আজ দেশের কথা দশের কথা শুরুতে কেন্দ্রের সবচেয়ে বড় ঘোষণা প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে ভ্যাকসিন দেশ জুড়ে সব রাজ্যকে বিনামূল্যে টিকা কেন্দ্রের জনস্বার্থে এই বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টিকাকরণের গতি বাড়াতে মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে চলবে এই টিকা বন্টনের কাজ। भारत सरकार राज्यों को मुफ्त वैक्सीन मुहैया कराएगी। টিকার বন্টন নিয়ে দাম নিয়ে বারবার বিতর্ক হয়েছে দেশ জুড়ে। প্রশ্ন উঠেছে কেন দেশ জুড়ে টিকার দায়িত্ব নিচ্ছে না কেন্দ্র। সব বিতর্কের অবসান সোমবার প্রধানমন্ত্রীর ঘোষণায়। দেশ জুড়ে বিনামূল্যে টিকাকরণের দায়িত্ব নেওয়াই শুধু নয়, বেসরকারি হাসপাতালগুলির পরিষেবা করও বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে টিকা কেন্দ্রের 21শে জুন থেকে দেশ জুড়ে বিনামূল্যে টিকা। কেন্দ্র ভ্যাকসিন কিনে দেবে রাজ্যগুলিকে। 75% টিকা কিনবে কেন্দ্র সরকার। বেসরকারি হাসপাতালগুলির পরিষেবা কর বেঁধে দিল কেন্দ্র। টিকা পিছু 150 টাকা পরিষেবা কর নেওয়া যাবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, বর্তমান সরকারের আমলেই ভারতের টিকাকরণের উন্নতি হয়েছে। মোদীর দাবি, দেশে 23 কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে, লক্ষ্য 100%। তাই মিশন ইন্দ্রধনুষ চালু করা হয়েছে। 23 কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে, 90% টিকাকরণের কাছাকাছি দেশ, লক্ষ্য 100% টিকাকরণ। 7টি সংস্থা টিকা তৈরি করছে, 3টি সংস্থা আলাদা আলাদা টিকা ট্রায়াল চালাচ্ছে। অন্য দেশ থেকেও টিকা কেনায় জোর দেওয়া হচ্ছে। শিশুদের জন্যও 2টি টিকা ট্রায়াল চলছে। कुछ एक्सपर्ट्स द्वारा हमारे बच्चों को लेकर भी चिंता जताई गई है। इस दिशा में भी 2 वैक्सीन का ट्रायल तेजी से चल रहा है। অন্যদিকে টিকা নিয়ে রাজনীতি বন্ধের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। मानवता के इस पवित्र कार्य में वाद विवाद और राजनीतिक छींटाकशी से ऐसी बातों को कोई भी अच्छा नहीं मानता है। যুদ্ধকালীন তৎপরতায় দেশ জুড়ে টিকাকরণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। রিপাবলিক বাংলা। টিকাকরণ নিয়ে রাজনীতির অভিযোগ দীর্ঘদিনের। বিনামূল্যে টিকা ঘোষণার দিনেও যে রাজনীতি এড়ানো গেল না। का काम राज्यों पर छोड़ा जाए। जो इसकी वकालत कर रहे थे उनके विचार भी बदलने लगे। एक अच्छी बात रही कि समय रहते राज्य पुनर्विचार की मांग के साथ फिर आगे आए। राज्य सरकारें अपनी तरफ से भी प्रयास करना चाहती हैं, तो भारत सरकार को क्यों इतराज हो और भारत सरकार इतराज क्यों करे। করোনা পরিস্থিতিতে কেন্দ্রের টিকা সরবরাহ নিয়ে রাজ্য সরকারগুলির ক্ষোভের মুখে পড়েছে কেন্দ্র। ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টও। বাংলার মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বারবার চিঠি লিখে কেন্দ্রের তরফে করোনার টিকা কিনে রাজ্যগুলিকে দেওয়ার দাবি জানান। সোমবার তাই শুরুতেই সেই প্রসঙ্গ তুললেন মোদী, আর তার কিছুক্ষণের মধ্যেই টুইট বিজেপি নেতা অমিত মালব্যর। প্রধানমন্ত্রী মৃদু ভাষায় স্পষ্ট বার্তা দিয়েছেন বিরোধীদের। বিরোধী রাজ্যগুলি টিকার বিকেন্দ্রীকরণ দাবি করলেও শেষ পর্যন্ত সরবরাহ করতে পারেনি। সেই কেন্দ্রকেই ফের পদক্ষেপ করতে হলো। আর এই টুইটের পর আবারও প্রশ্ন উঠতে শুরু করলো, তাহলে কি ঘুরিয়ে রাজ্যগুলিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী? কারণ সোমবার মোদী বলেন, টিকা বন্টন ও তাতে দুর্নীতি হচ্ছে কিনা তার খেয়াল রাখতে হবে রাজ্যগুলিকেই। मानवता के इस पवित्र कार्य में वाद विवाद और राजनीतिक छींटाकशी से ऐसी बातों को कोई भी अच्छा नहीं मानता है। वैक्सीन की उपलब्धता के अनुसार पूरे अनुशासन के साथ वैक्सीन लगती रहे, देश के हर नागरिक तक हम पहुंच सके, ये हर सरकार, हर जनप्रतिनिधि, हर प्रशासन की सामूहिक जिम्मेदारी है। পাল্টা সরব হয়েছেন বিরোধীরাও।
আপনার ভ্যাকসিন বাইরে দিয়ে কখনো বিদেশে পাঠিয়ে দিচ্ছে, কখনো প্রাইভেট সংস্থাকে দিয়ে দিচ্ছে 50% না করে একটা আগে ভ্যাকসিন ফর অল এটা করতে হবে। कि आप अपने मर्जी से नहीं बल्कि दबाव के बदल चलते आपको आज इस निष्कर्ष लेने पड़ी। फिर भी हम जरूर ये कहूंगा, बेटर लेट देन नेवर। अच्छी बात है, देर आई लेकिन दुरुस्त आई बात। ये जिम्मेदारी ये होनी चाहिए कई महीने पहले इसका घोषणा होके इस काम को आगे बढ़ाना चाहिए। তবে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বিনামূল্যে টিকাকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রত্যেকেই। রিপাবলিক বাংলা। খালি পেটে কেউ থাকবেন না, রেশন নিয়েও বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন দেশের মানুষ। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধির ঘোষণা নরেন্দ্র মোদীর। করোনার বিরুদ্ধে দেশ লড়ছে কঠিন লড়াই। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই চলছে। তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তাও চিন্তায় রাখছে। সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়েও আলোচনা চলছেই। বিশেষ করে সংক্রমণ রুখতে যেসব রাজ্যে এখনো লকডাউন বা বিধিনিষেধ চলছে সেখানে অনেকেরই আয় উপায় নেই। প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে মেয়াদ বাড়ল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার। নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন দেশের মানুষ। ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। आज सरकार ने फैसला लिया है कि प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना को अब दीपावली तक आगे बढ़ाया जाएगा। महामारी के इस समय में सरकार गरीब की हर जरूरत के साथ उसका साथी बनकर खड़ी है। यानी नवंबर तक 80 करोड़ से अधिक देशवासियों को हर महीने तय मात्रा में मुफ्त अनाज उपलब्ध होगा। মোদি বলেন, গত ১০০ বছরে বিশ্ব এরকম অতিমারি দেখেনি। তাই এই পরিস্থিতির বিরুদ্ধে একজোট হয়ে লড়ার বার্তা দেন প্রধানমন্ত্রী। রিপাবলিক বাংলা। একরত্তি যন্ত্রে ফুসফুস ভর্তি প্রাণবায়ু, ছোট্ট পোর্টেবল ক্রিটিক্যাল কেয়ার ভেন্টিলেটর প্রাণা। কোভিড যুদ্ধে ইসরোর হাতিয়ার প্রাণা। ঘর জুড়ে বড় মেশিন, অনেক তার, বাইরে বড় করে লেখা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এই ঘরটা বাইরে থেকে দেখতে যতটা ভয় লাগে ততটাই জটিল সব যন্ত্রপাতি, জটিল পরিকাঠামো। প্রাণবায়ুর প্রয়োজনে রোগীকে আনতেই হয় এই যন্ত্রের আওতায়। কিন্তু কখনো কখনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট পর্যন্ত আনতেই অনেকটা সময় পেরিয়ে যায়। তাছাড়া একটা ইউনিট বসাতে জায়গারও প্রয়োজন। কোভিড কেয়ারের এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের গুরুত্ব বিশাল। সেই গুরুত্বের কথা মাথায় রেখে ইসরো প্রাণা, প্রোগ্রামেবল রেসপিরেটরি অ্যাসিস্ট্যান্স ফর দ্য নিডি এইড, অর্থাৎ বলাই যায় একরত্তি যন্ত্রে ফুসফুস ভর্তি প্রাণবায়ু। কোভিড যুদ্ধে 3 ধরনের ভেন্টিলেটর ইসরোর। ছোট্ট পোর্টেবল ভেন্টিলেটর প্রাণা। প্রাণা হলো ক্রিটিক্যাল কেয়ার ভেন্টিলেটর। প্রাণার দামও আয়ত্তের মধ্যে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে প্রতিদিন খরচও যথেষ্ট ব্যয় সাপেক্ষ। ইসরোর দাবি সেদিক থেকেও লাভজনক প্রাণা। কম খরচে ভেন্টিলেশনের সুবিধা পাবেন কোভিড আক্রান্ত। প্রাণা পোর্টেবল হওয়ায় গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর কাছে সহজেই ভেন্টিলেশনের সুবিধা পৌঁছে দেওয়া যাবে। রিপাবলিক বাংলা। গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। ফের বড় সাফল্য এটিএম জালিয়াতি কাণ্ডে। লালবাজার ও বিধাননগর পুলিশের যৌথ অভিযানে কৈখালী থেকে গ্রেফতার 3 জন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ফের বড় সাফল্য এটিএম জালিয়াতি কাণ্ডে। লালবাজার ও বিধাননগর পুলিশের যৌথ অভিযানে কৈখালী থেকে গ্রেফতার 3 জন। মে মাসের 30 তারিখ নারায়ণপুর থানার অন্তর্গত
আইসিআইসিআই এর টিম লুটের ঘটনায় এই গ্যাংয়েই এই তিনজন ছিল বলে জানতে পারা গিয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, এই তিনজনের সম্পর্কে কি জানতে পারছো? দেখো, মূলত যে তিনজন গ্রেফতার হয়েছে সন্দীপ ওরফে সোনু, অমৃত এবং মোহাম্মদ ওয়াকিল। এই মোহাম্মদ ওয়াকিলকে কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দ্বারা চিহ্নিত করা গিয়েছে এবং তুমি জানো যে লালবাজার ও বিধাননগর পুলিশের যৌথ অভিযানে কিন্তু এই তিনজনকে গ্রেফতার করা গিয়েছে। কিন্তু এই তিনজনের তরফে তিনজনের যে প্রোফাইল আমাদের হাতে এসেছে সেইটা একটুখানি তোমাকে বলবো। এরা তিনজন কিন্তু কলকাতায় যে 10টি এটিএম লুট হয়েছে তাদের গ্যাং মেম্বার ছিল না, বরং সেই গ্যাং, যে গ্যাং এটিএম লুট করেছে কলকাতাতে, সেই গ্যাংয়ের হয়েই বিধাননগরে বিভিন্ন লুট কাজ চালাতো এই তিনজন। শুধু তাই নয়, এদেরকে যখন গ্রেফতার করা হয়, এদের কাছ থেকে 1,47,000 টাকা পাওয়া গিয়েছে, $US পাওয়া গিয়েছে, নকল আধার কার্ড, প্যান কার্ড, 6টা মোবাইল ফোন, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি 2টো পাসপোর্ট পর্যন্ত পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, এই তিনজনকে জেরার মাধ্যমে বেশ কিছু কিন্তু তথ্য গোয়েন্দারা হাতে পেয়েছে। সেই তথ্যগুলো কি? মূলত জানা যাচ্ছে কলকাতাতে এটিএম লুট হয়েছে, এই তিনজনের কোনো লিঙ্ক না থাকলেও বিধাননগর বিভিন্ন জায়গায় লুটের দায়িত্বে এরা ছিল। শুধু তাই নয়, ভিন রাজ্য থেকে যে জালিয়াতবাজ এ রাজ্যে এসেছিল এবং পুরো কলকাতা এবং বিধাননগরে লুঠোত্রাস চালাচ্ছিল, তাদের হয়ে ভাড়া বাড়ি, কখনো ফ্ল্যাট, কখনো হোটেল খুঁজে দিত এই তিনজন। শুধু তাই নয়, এরা প্রত্যেক দিন তাদের সিম কার্ড বদলে ফেলতো যাতে পুলিশ তাদের কোনোভাবেই ট্র্যাক না করতে পারে। এবং এইভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে এই যে গ্যাং মেম্বার, এই তিনজন যারা গ্রেফতার হয়েছে বিধাননগর পুলিশের হাতে এবং লালবাজার গোয়েন্দাদের হাতে যৌথ অভিযানে, তারা তিনজন কিন্তু এইভাবেই গ্যাং মেম্বারদের সঙ্গে মিলে, জালিয়াতবাজদের সঙ্গে মিলে পুরো রাজ্য এবং বলতে পারে কলকাতা এবং বিধাননগরে লুঠোত্রাস চালাচ্ছিল। এখানে যেভাবে এটিএম এর তদন্ত করতে গিয়ে যে পথে পুলিশ এগিয়েছে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কারণ যে সিসিটিভি ফুটেজ এটিএম থেকে পাওয়া গিয়েছিল সেই ফুটেজ প্রথমে পুলিশ হাতে নেয় এবং ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হয় এই ওয়াকিল, দেখো একজন গ্রেফতার হয়েছে মোহাম্মদ ওয়াকিল বলে, এই ওয়াকিলের কিন্তু চিহ্নিত করা গিয়েছে সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে। শুধু তাই নয়, টাওয়ার লোকেশন, প্রযুক্তিগত নজরদারি চলছে যে টাওয়ার লোকেশনের উপর, ব্যাংক অ্যাকাউন্টের উপর গত 7 দিন ধরে নজরদারি চালাচ্ছিল। শুধু তাই নয়, লালবাজারের স্পেশাল টিম দিল্লিতে গিয়েছিল, সেই স্পেশাল টিমের সঙ্গেও কিন্তু বিধাননগর থানার একজন অফিসার গিয়েছিলেন। এইভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে পুলিশ তার নজরদারি চালিয়েছে এবং তারপরে পুলিশের জালে গ্রেফতার এই তিনজন। ধন্যবাদ পিঙ্কি। এবার দেশের সার্বিক করোনা পরিস্থিতির দিকে নজর রাখা যাক। আশা জাগিয়ে প্রত্যেক দিন কমছে করোনা সংক্রমণের সংখ্যা। শেষ 24 ঘন্টার হিসেবে নতুন করে সংক্রমিত 1 লক্ষের কিচ্ছু বেশি মানুষ এবং প্রত্যেক দিন সংক্রমণের থেকে বাড়ছে সুস্থতার সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে, যেন মৃত্যুর কাছে আত্মসমর্পণ। তবে সেই অবস্থার বদল হয়েছে, কমছে প্রকোপ, চিকিৎসকদের চেষ্টায় বাড়ছে সুস্থতার সংখ্যাও। গত 24 ঘন্টায় আক্রান্ত 1,636,000 জন, গত 24 ঘন্টায় মৃত্যু 2,427 জনের, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,74,399 জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা 14,01,609 জন। সংক্রমণ কমার সঙ্গে তাল মিলিয়ে শুরু হয়েছে আনলক পর্ব। মুম্বাইতে ধাপে ধাপে করা হচ্ছে আনলক। বিধি মেনে চলবে লোকাল ট্রেন, বাস, খুলবে রেস্তোরাঁ, স্পা। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তরাই লোকালে উঠতে পারবেন। বাস চললেও ভিড়ে নিষেধাজ্ঞা থাকছে। অর্ধেক পরিষেবা নিয়ে খুলবে রেস্তোরাঁ, স্পা, স্যালো। বিকেল 4টে পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। কিছু বাধা নিষেধ রেখে দিল্লিতেও ফিরল আনলক পর্ব। জোর বিজোর ভিত্তিতে শপিং মলে খুলবে দোকান। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে দোকানগুলি। বেসরকারি অফিসে 50% কর্মী নিয়ে কাজ। 50% কর্মী নিয়ে পরিষেবা চালু দিল্লি মেট্রোর। রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু জায়গাতেও শুরু হলো আনলক পর্ব। সোমবার থেকেই কিছু জায়গায় ভিড় চোখে পড়েছে। আনলকে সেটা যাতে না বাড়ে সেদিকে কড়া নজর প্রশাসনের। রিপাবলিক বাংলা। মে মাসের মাঝামাঝি অনুমোদন মিলেছিল, পাটনা এইমস আগেই শুরু করে দিয়েছিল। এবার 2 থেকে 18 বছর বয়সীদের ওপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করলো দিল্লি এইমস।
ক্রমশ নিজের গতি প্রকৃতি বদলাচ্ছে করোনা ভাইরাস। দ্বিতীয় ঢেউয়ে শিশুদের ওপর করোনার প্রভাব সেভাবে দেখা না গেলেও তৃতীয় ঢেউয়ে বহুল পরিমাণে আক্রান্ত হতে পারে শিশুরাও। তাই এবার 2 থেকে অনূর্ধ্ব 18 বছর বয়সীদের ওপরে শুরু হলো কোভ্যাক্সিন টিকার ট্রায়াল। সোমবার থেকে পাটনা এইমসে শুরু হলো ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার ট্রায়াল। ভ্যাকসিন ট্রায়াল হবে 2 থেকে 18 বছর বয়সীদের ওপর। ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার 28 দিন পর দেয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। 525 জন ভলেন্টিয়ারের ওপরে চালানো হবে কোভ্যাক্সিনের ট্রায়াল। ভ্যাকসিনের এই ট্রায়াল সফল হলে শিশুরাও নিতে পারবে কোভ্যাক্সিনের টিকা। নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানান, ইতিমধ্যেই জাতীয় স্তরে একটি সদস্য দল গঠন করা হয়েছে, যারা নিরীক্ষণ করবেন কোভিড-19 শিশুদের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। সেই অনুযায়ী কঠিন পরিস্থিতি মোকাবেলা করবার জন্য নিজেকে তৈরি করছে দেশ। প্রসঙ্গত, যদি ফাইজার টিকা ভারতে আসে তাহলে 12 থেকে 15 বছর বয়সী শিশুরা সেই টিকা নিতে পারবে। ফাইজারকে ইতিমধ্যে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের ওপর প্রয়োগযোগ্য বলেই ঘোষণা করেছে ইউনাইটেড কিংডম। রিপাবলিক বাংলা। কোভিশিল্ড না কোভ্যাক্সিন, কার অ্যান্টিবডি তৈরির ক্ষমতা বেশি? আপাতত ভারত বায়োটেকের থেকে এক ধাপ এগিয়ে থাকলো সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে কোভ্যাক্সিনের থেকে কোভিশিল্ডের অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা অনেক বেশি। অ্যান্টিবডি তৈরিতে এগিয়ে থাকলো কোভিশিল্ড। প্রাণঘাতী করোনা, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম, দেশে ভ্যাকসিন তৈরির ছাড়পত্র। এবার দেশ জুড়ে শুরু হয়েছে টিকাকরণ। তবে কোন কোন টিকার অ্যান্টিবডি তৈরির ক্ষমতা বেশি সেই নিয়েও শুরু হয়েছে তর্ক। তবে কোভ্যাক্সিনের তুলনায় অ্যান্টিবডি তৈরিতে বেশি সক্ষম কোভিশিল্ড। কলকাতার ডিজি হাসপাতাল ও ডায়াবেটিসের চিকিৎসক AK সিং এর নেতৃত্বে এই প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে। সেখানেই মিলেছে হাতে গরম। এগিয়ে কোভিশিল্ড। 552 জন স্বাস্থ্যকর্মীর ওপর ভিত্তি করে এই প্রাথমিক রিপোর্ট। তাদের মধ্যে 456 জন কোভিশিল্ড ও 96 জন কোভ্যাক্সিন নিয়েছেন। কোভিশিল্ড প্রাপকদের মধ্যে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা 98.1%। কোভ্যাক্সিন প্রাপকদের মধ্যে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা 80%। প্রত্যেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন, তাদের শ্বাসকষ্টের সমস্যা ছিল। এর মধ্যে প্রায় 23 কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। ভারতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি কোভিশিল্ডের ব্যবহার হয়েছে, তার প্রমাণও মিলেছে হাতে নাতে। তবে বিশেষজ্ঞরা বলছেন 2 ভ্যাকসিনই অ্যান্টিবডি তৈরি করতে সমান সক্ষম, করোনার বিরুদ্ধে লড়াইয়েও সমান কার্যকরী। রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো কলকাতা পুরসভার এক উদ্যোগের দিকে। কলকাতা পুরসভা চালু করলো ভ্যাকসিন অন কল। হেল্পলাইন নম্বরে ফোন করলে মিলবে ভ্যাকসিন, জানালেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। আগেই চালু হয়েছে দুয়ারে অক্সিজেন। এবার কলকাতা পুরসভার নতুন উদ্যোগ ভ্যাকসিন অন কল। অদূর ভবিষ্যতে এই পরিষেবা পেতে চলেছেন শহরবাসী। খুব তাড়াতাড়ি না হলেও আগামী কয়েকদিনের মধ্যে পরিষেবা শুরু করার চিন্তাভাবনা করছে পুরসভা। হেল্পলাইন নম্বরে ফোন করলে বাড়িতে পৌঁছে যাবে ভ্যাকসিন। পর্যাপ্ত ভ্যাকসিন হাতে এলেই পরিষেবা চালু করে দেবে কেএমসি। দৈনিক 50,000 পর্যন্ত ভ্যাকসিনের ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে পুরসভা। ভ্যাকসিনেশনটা এই পর্যায়ে শেষ করি, তারপর যেটা আপনি বলছেন ডোর টু ডোর ভ্যাকসিনেশন, সেটা একটা বিশাল পরিকাঠামোর দরকার। সেটা আস্তে আস্তে আমরা ভ্যাকসিনেশন অন কল, এখন ভ্যাকসিনেশন অন হুইলস, ড্রাইভ ইন ভ্যাকসিনেশন, এগুলো করেছি। অক্সিজেন অন কল আছে। এরপরে আমরা নিশ্চিতভাবে ভবিষ্যতে ভ্যাকসিনেশন অন কল করব। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের খরচ অনেকটাই বেশি। সরকারি হাসপাতালেও সবসময় মিলছে না ভ্যাকসিন। লম্বা লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে অনেককেই। সেক্ষেত্রে কলকাতা পুরসভার উদ্যোগে ভ্যাকসিন অন কল চালু হলে অনেকটাই সুরাহা হবে বলে আশা করা যায়। রিপাবলিক বাংলা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যের কথা ভেবে পরীক্ষার্থীদের পাশে থেকেছে রিপাবলিক বাংলা। পরীক্ষার্থীদের হয়ে লাগাতার প্রচার চালিয়েছে। আমাদের প্রচারের পর বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্য সরকার। চাওয়া হয় পড়ুয়া, অভিভাবক ও সাধারণ মানুষের মতামত। জনমতের ভিত্তিতেই বাতিল হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা অতিমারিকালে রিপাবলিক বাংলার প্রচারের পর পরীক্ষা বাতিল হওয়ায় স্বস্তি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে।
করোনা অতিমারি আবহেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক ও অগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই উদ্বেগ ও উৎকণ্ঠায় ছিলেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। সংক্রমণের আশঙ্কা, সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পাশে রিপাবলিক বাংলা। আগে টিকা, তারপর পরীক্ষা। রিপাবলিক বাংলার প্রচারের পর 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্য সরকার। সাধারণ মানুষের মতামত চায় রাজ্য। ইমেলে জমা পড়া জনমতের ভিত্তিতে বাতিল হলো পরীক্ষা। করোনাকালে পরীক্ষা বাতিল হওয়ায় স্বস্তিতে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। আর বাংলা আমাদেরকে প্রথম থেকেই সাথ দিয়েছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আর বাংলা আমাদের সবার পাশে দাঁড়িয়েছিলেন, তাই আর বাংলাকে আমরা সবাই ধন্যবাদ জানাই। রিপাবলিক বাংলাকে ধন্যবাদ, তারা প্রথম থেকেই আমাদের পরীক্ষার্থীদের পাশে ছিল। আর আমরা চাই আগে ভ্যাকসিন দেওয়া হোক সবাইকে, তারপরেই পরীক্ষাটা নেওয়া উচিত। আর বাংলা প্রথম থেকেই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে, সমর্থন করেছে যাতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই মুহূর্তে পরীক্ষাটা না হয়, এবং মুখ্যমন্ত্রী তাদের সাড়া দিয়েছেন। তার জন্য আর বাংলাকে এবং মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকেই আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে চাইছিলাম যে পরীক্ষা বাতিল করে যদি কোনো অন্যভাবে পরীক্ষা নেওয়া যায় বা পরীক্ষাটাকে যদি সম্পূর্ণভাবে বাতিল করা যায় তাহলে খুব ভালো হয়, এবং সেই ডিসিশনই আজকে আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন। অবশ্যই খুব সুন্দর একটি পদক্ষেপ। পরীক্ষা বাতিল করে বিকল্প মূল্যায়নের পদ্ধতি ঘোষণা হওয়ায় উৎকণ্ঠার অবসান হলো লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। সেই সঙ্গে অতিমারিকালে সংক্রমণের আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষক শিক্ষিকারাও স্বস্তি পেলেন। রিপাবলিক বাংলা।